জাতীয় দৈনিকের শিরোনাম জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতায় সচিত্র প্রতিবেদন, নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। 4 দফা দাবিতে বুধবার রাজধানী তেজগাঁ 7 রাস্তা মোড় অবরোধ কারিগরি শিক্ষার্থীদের। তার পাশেই শিরোনাম হয়েছে তীব্র যানজটে ভোগান্তি, সড়ক ও রেলপথ অবরোধ, ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি যাচাইয়ে 6 সদস্যের কমিটি গঠন, আজ কাকতাড়ুয়া দাহন কর্মসূচি ঘোষণা। ভাই, আপনারা যে আন্দোলন করেন আমাদের সাধারণ মানুষকে জিম্মি করবেন না, এটা আন্তরিকভাবে অনুরোধ। গতকাল শহরে প্রচুর সংখ্যক রোগীর স্বজনদের হাজারি আমরা দেখেছি। এটা খুব দুঃখজনক পরিস্থিতিতে রোগীরাই সব থেকে বেশি দুর্ভোগে পড়ে। তারপর সেই অপর শিরোনাম, জুলাই ঐক্যে অনৈক্যের সুর, দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে, আগে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা উচিত, বিশ্লেষকদের অভিমত। আলোচনা চলা অবস্থায় কর্মসূচি অযৌক্তিক, অনাকাঙ্ক্ষিত, বিএনপির বরাতে ছাপা হয়েছে এবং জামাতের বরাতে ছাপা হয়েছে। জনমত মজবুত করতেই কর্মসূচি। জামায়াত সহ 7 দলের অভিন্ন কর্মসূচি আজ, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ নানা দাবি। এবং লালকালিতে শিরোনাম, জুলাই সনদ নিয়ে সুপারিশ দিতে পারে কমিশন, সংবিধানে আদেশ বাস্তবায়ন। এবং হাসিনা সহ বিভিন্ন বাহিনীর জড়িতদের শাস্তি দাবি, ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের জবানবন্দি। এবং মাসুল গুনছেন যাত্রীরা, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জে মনোপলি ব্যবসা। একটু চিত্রটি আপনাদের জানাতে চাই। 4 কারণে টিকিটের দাম লাগামহীন এবং বাংলাদেশের উড়োজাহাজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের খরচ আকাশচুম্বী। একটু তুলনামূলক চিত্রটি আপনারা দেখবেন। হ্যাঁ, উড়োজাহাজের হিসেবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের খরচ দেশ হিসাবে এখানে একটা উপস্থাপন তারা করেছে যুগান্তর, চমৎকার একটি উপস্থাপন। একটু পড়ে শোনাচ্ছি। বোয়িং 7-800 যেটা ঢাকায় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে খরচ হয় 3,05,950 টাকা, সেই বিমানেরই কুয়ালালামপুরে খরচ হয় মাত্র 97,545 টাকা। এয়ারবাস A320-র ক্ষেত্রে ঢাকায় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে খরচ হয় 2,67,696 টাকা। এই একই এয়ারবাস 320 কলকাতায় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে খরচ হয় 76,780 টাকা। নিচে টিকিটের তুলনামূলক দাম তুলে ধরা হয়েছে। এখানে বাতিক এয়ারের হিসাবের তুলনামূলক চিত্র। দিল্লি কুয়ালালামপুরের টিকিট মূল্য 35,326 এবং ঢাকা কুয়ালালামপুরে 49,993 শুধুমাত্র গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জের জন্য। আবার দিল্লি থেকে জেদ্দা 57,000 টাকা, অথচ ঢাকা থেকে জেদ্দা প্রায় দ্বিগুণ 1,05,838 টাকা। এবং দিল্লি থেকে নিউ ইয়র্কের টিকিট মূল্য 86,380 টাকা। একই টিকিট যখন ঢাকা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত আমরা কাটছি তখন আমাদের গুনতে হচ্ছে 1,45,702 টাকা, প্রায় 50,000 টাকারও বেশি। মানে কি ভয়াবহ আসলে বিষয়টি। এবং এখানে যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে খরচের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে, নিশ্চয়ই যৌক্তিক, যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা ভালো ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু আমি খুব জানতে চাই, কুয়ালালামপুরের যেই বিমানবন্দর আছে তার চেয়ে কতখানি আধুনিক ঢাকা বিমানবন্দর, যে এখানে প্রায় 3 গুণেরও বেশি খরচ আমাদের অন্যান্য ক্যারিয়ারকে বহন করতে হয়। কিংবা কলকাতায় যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরের চেয়ে আমরা কোন ক্ষেত্রে কতখানি চমৎকারভাবে আধুনিক, যে আমাদের প্রায় 4 গুণের বেশি অর্থমূল্য এখানে দিতে হয় গ্রাউন্ড হ্যান্ডলিং বাবদ খরচ। নিশ্চয়ই দায়িত্বশীল যারা রয়েছেন তারা যৌক্তিক ব্যাখ্যা দিতে পারবেন। এর আগেও আমরা মধ্যপ্রাচ্যের টিকিট সিন্ডিকেট নিয়ে কিন্তু মিমে দেখেছি যে একটি প্রতিষ্ঠান পুরো মধ্যপ্রাচ্যের টিকিটটাকে নিয়ন্ত্রণ করে মানে দুর্বিষহ করে ফেলেছে, টিকিটের দাম এমন পর্যায়ে নিয়ে গেছে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তার নিচেই কিন্তু শিরোনাম এখানে করা হয়েছে, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জে মনোপলি ব্যবসা, মাসুল গুনছেন যাত্রীরা, 4 কারণে টিকিটের দাম লাগামহীন, বাংলাদেশে উড়োজাহাজ গ্রাউন্ড হ্যান্ডলিং খরচ আকাশচুম্বী। ওই যে বললাম, ঢাকা নিঃসন্দেহে কুয়ালালামপুরের চেয়ে অনেক আধুনিক এয়ারপোর্ট, অনেক সম্ভাবনা এবং সুযোগ সুবিধা রয়েছে, যেই জন্য বোয়িং 787-এর যেখানে কুয়ালালামপুরে মাত্র 97,000 টাকা খরচ হয়, বাংলাদেশে 3,05,000 টাকা দিয়ে যে বেশি দামে এই চমৎকার সার্ভিসটি নিশ্চয়ই তাদের নিতে হয়। সেই সাথে কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, 5 প্রতিবেশীকেই নিরাপত্তার হুমকি ভাবছে ভারত। মনোনয়নপত্র সংগ্রহের রেকর্ড জমাদানের সময় বাড়ল, চাকসু নির্বাচন প্রসঙ্গ। ম্যানুয়াল ভোট গণনা চায় ছাত্রদল। শেষ পাতায় চোখ রাখতে চাই, মুন্সিরাম পড়ব। ঢাকায় রিক্সা শৃঙ্খলা ফেরানোর কাজে বিশৃঙ্খলা, ই রিক্সা তৈরির কাজে পদে পদে অনিয়ম, বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই কাজ পাচ্ছে পছন্দের 2 প্রতিষ্ঠান। হাসিনা সহ ভোট দিতে পারবেন না পরিবারের 10 সদস্য, এনআইডি লক। জাতিসংঘ অধিবেশন 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রধান উপদেষ্টা। এবং সুপেয় পানির হাহাকার, আছে নিরাপত্তা শঙ্কাও, চর ফ্যাশনের বিষ চর।
নিয়োগের পরও দায়িত্ব পাননি একাধিক সচিব, 3 মাসে 3টি পদোন্নতি পেয়েছেন এমন কর্মকর্তা দিয়ে কি শ্রম মন্ত্রণালয়ে চলবে? শ্রম উপদেষ্টা বরাতে ছাপা হয়েছে। মোহাম্মদ ফিরোজ মিয়ার বরাতে ছাপা হয়েছে, প্রশাসনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, আমি যা করছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি। আসিফ নজরুলের বরাতে এটি ছাপা হয়েছে। মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার উদ্বোধন, মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা, এই পুরো বিষয়টা আমি একটু পড়ে দেখতে চাই। মধ্যস্থতার বাধ্যতামূলক একটু দ্বান্দ্বিক হয়ে গেল না বিষয়টা? না, আমি জানি না, নিশ্চয়ই এর মধ্যে চমৎকার কোনো একটি বিষয় লেখা আছে, নিশ্চয়ই যা ভাবা হয়েছে অসাধারণ করেই কিছু ভাবা হয়েছে, একটু দেখতে চাই। দাবি নিষ্পত্তিতে বিমা কোম্পানির গড়িমসি, জুলাই অভ্যুত্থানে টেক্সটাইল শিল্পের ক্ষয়ক্ষতি, পরিবারতন্ত্র আওয়ামী দোসর পুনর্বহালের চেষ্টা, চিটাগাং চেম্বার নির্বাচনে নিয়ে অভিযোগ এবং রমজানের ঠিক আগে জাতীয় নির্বাচন, ইউরোপীয় প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন নিক্সন সহ 29 জনের নামে মামলা, ভাঙ্গা থানায় হামলা ভাঙচুর প্রসঙ্গ। আমরা একটু সম্পাদকীয় পাতায় চোখ রাখতে চাই। মিমি খুব কৌতূহলী, কি অসাধারণ ভাবে তারা সম্পাদকীয় লেখেন, আজ কি লিখছেন। মূলত এখানে জনতার আদালতের বিচার অত্যন্ত কঠিন, শতফুল ফুটতে দাওয়ায় লিখেছেন ডক্টর মাহবুবুল্লাহ, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং ডাকসু এবং প্রজন্মের নির্বাচন, নাতিকুর রহমান রুমন লিখছেন, গুরুত্ব বিবেচনায় পড়ে দেখবেন। একই সাথে ডক্টর MA সোভান লিখছেন, যে কারণে পরিবেশ পুলিশ প্রয়োজন, পরিবেশ পুলিশের গুরুত্ব। দেখো, এটা খুব স্বাভাবিকভাবেই একটা বিশাল বড় জিজ্ঞাসা, পরিবেশ পুলিশ বলতে কি বোঝায়, কিন্তু বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। এই বাস্তবতা এটা আমরা খুব স্বাভাবিকভাবেই উপলব্ধি করতে পারি। স্মরণীয় বরণিতে ছাপা হয়েছে ডক্টর মোহাম্মদ এনামুল হককে নিয়ে, যিনি ভাষাবিদ ও সাহিত্যিক। 1902 সালে তিনি 20 সেপ্টেম্বর চট্টগ্রামের ফটিকছড়ি থানার বখতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আজকের এই দিনে তাকে নিয়ে ছাপা হয়েছে স্মরণীয় বরণিত, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং ডক্টর ইমরান হোসেন খান লিখছেন, প্রকৌশল শিক্ষার যুগোপযোগী সেতুবন্ধন, ডিপ্লোমা থেকে BSc। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আমার কাছে সমকাল আছে। সমকালে মূল শিরোনাম যদি বলি, বিএনপি জামায়াত গণভোটে সম্মত সময় নিয়ে ভিন্ন মত, এবং একেবারে হাতের ডান দিকের যে কলাম সেখানে রয়েছে এটি, এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বেশ কয়েকটি চুম্বক অংশ রয়েছে, আপনাদের জন্য পড়ে দিতে চাচ্ছি। সাংবিধানিক আদেশের সংস্কার বাস্তবায়ন, নির্বাচনের সঙ্গে গণভোট, কমিশনের প্রস্তাব এমনটাই। জাতীয় সংসদ নির্বাচনের পর গণভোট, এমনটা এসেছে বিএনপির তরফ থেকে, এবং সে সাথে জামায়াত জানিয়েছে নির্বাচনের আগে হতে হবে গণভোট। এনসিপি বলেছে এই বিষয়ে তাদের কোনো মতামত নেই। সংবিধান সংস্কারে আদালতের মত গ্রহণের প্রস্তাব বিএনপির, জামায়াত এনসিপির না। এবং তারই ঠিক পাশে রয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন 3 দলের 4 নেতা। এর ঠিক পাশে বক্স করে আরেকটি প্রতিবেদন রয়েছে জাহিদুর রহমানের, এবং এটি গরমে দেশের 6 কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। একটি বক্সে ছবি সহ কিছু তথ্য এখানে সংযুক্ত করা আছে। উষ্ণতা নিয়ে এবার ক্লাইমেট সেন্ট্রালের যে সতর্কবার্তা, সেই অনুযায়ী বাংলাদেশে ঝুঁকিপূর্ণ তাপমাত্রার শিকার 34% মানুষ, এবং ঝুঁকিপূর্ণ তাপমাত্রার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 10ম, এবং 6 দশকে গড় তাপমাত্রা বেড়েছে 0.7 ডিগ্রি, আগামী 30 বছরে বাড়তে পারে 1.4 ডিগ্রি। ঝুঁকিপূর্ণ তাপমাত্রায় রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও রংপুর অঞ্চল, এবং সেই সাথে উষ্ণতার পরিবর্তন, সেটা নিয়েও বেশ কিছু তথ্য রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণ তা নিয়েও রয়েছে, একটু পড়ে দেখতে পারেন, জানতে পারেন, যেহেতু যেখানটায় থাকছেন, যে পরিবেশটা আপনার, সেটা নিয়ে একটু টুকটাক জানাশোনা থাকলে সেই পরিবেশের প্রতি আপনার করণীয় কি সেটাও নিশ্চয়ই জানতে পারবেন। দলে দলে গাজা সিটি ছাড়লেন ফিলিস্তিনিরা, এবং শরণার্থী শিবিরে হামলা, একদিনে নিহত আরও 59 জন। 7 কলেজের শিক্ষার্থীরা গিনিপিগ নয়, এমনটা বলেছেন সেলিমুল্লাহ খন্দকার। সাক্ষাৎকার রয়েছে তার একটি, এবং সেই সাক্ষাৎকারটি চাইলে পড়ে দেখতে পারেন। সেই সাথে আছে বিমানবন্দরের জন্য নতুন বাহিনী, এয়ার গার্ড। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এয়ার গার্ড অফ বাংলাদেশ AGB নামে নতুন বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে এর কার্যকারিতা ও প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে 12 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। গত 31 আগস্ট এই কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে, এবং এই বাহিনী গঠনের সম্ভাব্য খরচ ধরা হয়েছে 397 কোটি টাকা। এবং এরই ঠিক পাশে রয়েছে আরেকটি প্রতিবেদন,
শেখ হাসিনার বক্তব্যে শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে নাহিদ ইসলাম এমনটাই জানিয়েছেন, সেটিকে এখানে পেয়েছি শিরোনাম হিসেবে। জুবাইর, আমার কাছে এটাই ছিল সমকাল থেকে। সমকালের আমি আসলে ওই পড়ছিলাম গ্রাউন্ড হ্যান্ডলিং এর টাকা কেন বেশি লাগে, এটা একটা ব্যাখ্যা দিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। একটু পড়ে শোনাবো? নিশ্চয়ই। আমরা সবাই আগ্রহী না, কারণ আমাদের প্রত্যেকের জীবনের সাথে কিন্তু, কারণ বাংলাদেশে দেখো আয়ের একটা বিশাল অংশ হচ্ছে প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধারা আছে, যারা দেশ ছেড়ে যান এবং দেশে বৈদেশিক মুদ্রা তার স্বজনদের জন্য পাঠান, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় এখানে ছাপা হয়েছে, একটু পড়ে শোনাতে চাই। তুলনামূলক চিত্র, যেটা আগেই বলছিলাম। উড়োজাহাজে এ ধরনের সেবার জন্য মালয়েশিয়া কুয়ালালামপুরে লাগে $800, প্রতি ডলার 121 টাকার হিসাবে 121.8 টাকার হিসাবে 97,000 টাকা। পার্শ্ববর্তী দেশ কলকাতায় লাগে হচ্ছে $331, এবং বাংলাদেশে যেটা বলছিলাম যে $2,200 বা $2,67,696 টাকা লাগে। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবা দিতে গিয়ে এয়ারলাইন্সগুলোকে প্রতিবেশী দেশের চেয়ে বাংলাদেশকে কয়েক গুণ বেশি অর্থ খরচ দিতে হয়, এবং এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডিও ও সিও ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের কাছে। তিনি বলেছেন যুগান্তরকে, আমরা একটা প্যাকেজ হিসাবে চার্জ নির্ধারণ করি, সব ধরনের সেবা ওই প্যাকেজের মধ্যে থাকে, কিন্তু অন্যান্য দেশ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ আলাদা আলাদা ভাগ করে চার্জ নির্ধারণ করে, এই কারণে মনে হয় আমাদের চার্জ বেশি, কিন্তু ওদের সব মেলালে চার্জ একই হবে। চুক্তির বাইরে এয়ারলাইন্সগুলোকে নিজস্ব জনবল দিয়ে কাজ চালানোর বিষয়টি তিনি বলেন। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ নিরবিচ্ছিন্ন করতে নতুন করে 1,000-এর বেশি জনবল নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটা তার দিক থেকে একটা ব্যাখ্যা। আমি জানি না আসলে কি বলবো। দি ডেইলি স্টারের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। Consensus shock party split over referendum and constitutional order. Commission floats new mechanism to implement July Charter provisions. Government angling for free trade with EU. Punish those involved in July atrocities. At ICT1, Nahid says members of police, military and other forces should be tried along with Hasina Awami League. সেই সাথে Polytechnic students block road rails over 4-point demand. Protests in Dhaka civil district cause traffic chaos. Outcry grows as Israel steps up Gaza assault. Fakhrul Tahir to accompany Yunus to UNGA. দেখো ডেলিসের প্রথম পাতায় যে শিরোনামটি করেছে, আউটক্রাই গ্রোজ অ্যাজ ইসরায়েল স্টেপস আপ গাজা অ্যাসাল্ট। ঠিক এই বাস্তবতায় জাতিসংঘ যখন এটাকে গণহত্যা বলে আসলে প্রতিষ্ঠা দিয়েছে, মানে কি হবে ফলাফল এটা দেখার অপেক্ষা আর কি। এই ছিল। ধন্যবাদ জুবাইর। এবং বণিক বার্তার শিরোনামের একটা শিরোনাম একটু পড়ে শোনাতে চাই মিমি। আরো সারপ্রাইজিং শিরোনাম। বণিক বার্তা প্রথম পাতায় একটি চমৎকার শিরোনাম করেছে, 11 লাখ কোটি টাকা ঋণের বিপরীতে জামানত থাকা সম্পত্তির বড় অংশই ভুয়া। ব্যাংকের বন্ধকি সম্পদের সত্যতা যাচাইয়ে এখনও ফরেন্সিক অডিটের উদ্যোগ নেই। জামানতের ধরন অনুযায়ী ব্যাংকের হিসাব এখানে তুলে ধরা হয়েছে। মোট ঋণ 17,34,172, এবং শেয়ার, সিকিউরিটিজ, যন্ত্রপাতি, ফি সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে রিয়েল স্টেটে আছে। এবং যে বিষয়টি শিরোনাম করেছে যে 11 লাখ কোটি টাকা ঋণের বিপরীতে জামানত থাকা সম্পত্তির বড় অংশই ভুয়া। তুমি আমি লোন নিতে গেলে কি হয় মোটামুটি সবাই জানে, পুরো পরিবারের হিস্ট্রি দেয়া লাগে। আজকের পত্রিকা আছে আমার হাতে। আজকের পত্রিকায় লালকালি যেহেতু একটু নজর কাড়ে বেশি, লালকালি শিরোনামটি আগে পড়ে দিচ্ছি। একীভূতের চিন্তা এনসিপি ও গণ অধিকার পরিষদের, এবং রাজনীতি নিয়ে যে চুম্বক অংশগুলো রয়েছে এখানে উল্লেখ করা, যুক্ত হতে পারে ছোট আরও কয়েকটি দল। অনানুষ্ঠানিক আলাপ আলোচনা চলছে নুরুল হক নূরের সঙ্গে। আলোচনার সূত্রপাত হাসপাতালে। তারই ঠিক পাশে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের যে উপায় নিয়ে গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে, এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন ছিল, এবং রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতেই আলোচনা সভাটি আসলে অনুষ্ঠিত হয়। সেই আলোচনা সভারই একটি অংশ দেখতে পাচ্ছি আমরা। যেমনটা এখানে এসেছে যে সাংবিধানিক আদেশে বাস্তবায়ন ও গণভোটের প্রস্তাবে ভিন্নমত। জুলাই জাতীয় সনদ নিয়ে যা বলা হয়েছে যে সনদ বাস্তবায়নের উপায় ঠিক করার সংলাপে কমিশনের
বিশেষজ্ঞ প্যানেলের প্রস্তাব, জামায়াতে ইসলামী একমত, সুপ্রিম কোর্টের মতামত নিয়ে বাস্তবায়ন চায় বিএনপি। দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে এনসিপি। অক্টোবরে আবারও আলোচনা। সেই সাথে রয়েছে 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের তথ্য নিচ্ছে সরকার। বড় প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে একনেক সভা থেকে, যেগুলো আসলে মূল বিষয় হিসেবে আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার। পত্রিকায় যেগুলো চুম্বক অংশ হিসেবে রাখা হয়েছে, 8,333 কোটির 13 প্রকল্প অনুমোদন হয়েছে। ঋণের বোঝা কমাতে সক্রিয় হয়েছে সরকার এখান থেকে, এবং খাস জমির তথ্য জানতে কমিটি গঠন করা হয়েছে, এবং সেই সাথে বাতিল হয়েছে 2টি প্রকল্প। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ছবি রয়েছে বাম দিকের কলামে, এবং সেখানে তার ছবি সম্বলিত যে শিরোনামটি এসেছে, প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে সঙ্গী ফখরুল তাহের সহ 4 রাজনীতিবিদ। দাবি আদায় এবার রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা। চাকসু নির্বাচন 4 দিনে 1162 মনোনয়নপত্র সংগ্রহ, জমার শেষ দিন আজ। এবং আফগান লঙ্কান লড়াইয়ে থাকছে বাংলাদেশও। খেলার খবরে এটি আসলে মূলত, এবং সেই সাথে রয়েছে অবসরে সুযোগ সুবিধা বাড়ছে, সরকারি কর্মচারীদের যে সুযোগ সুবিধা সেটিকে ইঙ্গিত করা হয়েছে। শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল 15 বছর থেকে কমিয়ে 10 বছর হচ্ছে। পেনশন পুনঃস্থাপনের আগে কেউ মারা গেলে উত্তরসূরিদের পেনশন দেওয়ার উদ্যোগ, এবং সেই সাথে জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসা সহায়তা পাবেন পেনশনাররাও। রাকসু নির্বাচনের মধ্যেই কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের। বৈষম্য দুর্নীতি উস্কে দিয়েছিল তরুণদের। নেপালের যে আন্দোলন, সেই বিষয়টা নিয়েও কিছু কোটেশন এসেছে। বিক্ষোভ সহিংস করে তুলতে একদল এসেছিল মুখোশ পরে, এরা কারা? প্রশ্ন তরুণদের। সরকার পতনের পর আলোচনায় রাজ পরিবারের পক্ষের ব্যবসায়ী দুর্গা প্রসাই, তরুণেরা বিরক্ত। আরও একটি শিরোনাম রয়েছে, রেলের সাবেক ডিজি সহ 7 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা, ডেমো কিনে রাষ্ট্রের 600 কোটি টাকা ক্ষতি। এ ছিল আমার কাছে। ধন্যবাদ মিমি। আমার কাছে দৈনিক আমার দেশের এটা অনলাইন সংস্করণ আছে, আমার দেশ থেকে মূলত পড়ছি। এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ, একভূত বা জোট গড়া নিয়ে চলছে আলোচনা, মাসখানেকের মধ্যে আসতে পারে সিদ্ধান্ত, এমনটা কিন্তু আমার দেশ তাদের প্রথম পাতার শিরোনাম করেছে। এবং সেই সাথে পলিটেকনিক প্রসঙ্গ আছে। জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে, জবানবন্দিতে নাহিদ ইসলাম এমন দাবি করেছেন। বিশেষজ্ঞদের প্যানেলের চূড়ান্ত মত, সংবিধানের আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ। এবং প্রথম পাতায় যুক্তরাষ্ট্র সফরে ডক্টর ইউনূসের সঙ্গী হচ্ছেন 4 রাজনৈতিক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাচ্ছি, আব্দুল মোহাম্মদ তাহেরকে আমরা দেখতে পাচ্ছি, তার পাশে হুমায়ুন কবিরকে আমরা দেখতে পাচ্ছি আখতার হোসেনকেও। দেখো মিমি, শিরোনাম বিচারে খুব সহজ সোজাসাপটা একটা শিরোনাম, কিন্তু আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমার কাছে এই ঘটনাটির গুরুত্ব কতখানি, গুরুত্ব অপরিসীম। কারণ বাংলাদেশে এরকম রাজনৈতিক চমৎকার মানে অধ্যায় খুব কম আছে, যেখানে প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের কোনো একটা আয়োজনে যাচ্ছেন। বিশ্বের অন্য কোথাও এরকম নজির আছে কিনা আমার জানা নেই। যদি না থাকে তাহলে এটাও বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাসে কোনো একটা জায়গায় নিঃসন্দেহে লিপিবদ্ধ থাকবে, যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমরা একসাথে সফর সঙ্গী বানাতে পেরেছি। ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন মত, যারা আজই হয়তো একটা আন্দোলনে যাচ্ছে অপরের বিরুদ্ধে, কিন্তু তাদের প্রতিনিধি এক কাতারে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতিসংঘের সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছে। দেখিনি এরকম কিছু। ভিন্নমতের রাজনৈতিক যে নেতা নেতৃত্বের যারা সামনে থাকেন, এদেরকে একসাথে বসে বৈঠকে বা কোথাও সৌহার্দ্যপূর্ণ ভিন্নমতকে সুযোগ দেওয়ার অবস্থায় তো দেখিনি, একদমই দেখিনি। জুবাইর, আমার কাছে প্রথম আলো আছে, একটু করে অল্প করে একটু দর্শকদের জন্য পড়ে দিতে চাচ্ছি কিছু শিরোনাম। শুরুতে যেটা চোখে পড়ছে, এটি হচ্ছে একটি অনুসন্ধান, যেটা প্রথম আলো এবং যে ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের সঙ্গে তারা যৌথভাবে কাজ করেছে। এ নিয়ে আজকে 2 পত্রিকাতেই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট, এনআইডিও।
এবং টিউলিপের ছবি সম্বলিত বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে। জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের এনআইডি, নিবন্ধন হয়েছে 2011 সালে, তার বাড়ির ঠিকানা দেওয়া আছে, পেশা হিসেবে বেসরকারি চাকরি উল্লেখ করা আছে, জন্মস্থান ঢাকায় এবং ভোটার এলাকা ধানমন্ডি সড়ক নম্বর 3 থেকে 5। বাংলাদেশের পাসপোর্ট সবকিছুই এখানে মোটামুটি দেওয়া আছে। একটু বলে দিতে চাচ্ছি, প্রায় 1 বছর ধরে বাংলাদেশ কর্তৃপক্ষ টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার চালাচ্ছে। টিউলিপ সিদ্দিকের মুখপাত্র এমনটা বলেছেন। এবং সেই সাথে দুদকের কৌঁসুলি খান মোহাম্মদ মইনুল হাসান বলেছেন, টিউলিপের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালানো হচ্ছে না, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দর্শক, আপনারা অনেক সচেতন, আপনারা যে কোনো একটি জাতীয় দৈনিক তুলে নিয়ে যে কোনোভাবেই আপনারা জেনে নিতে পারেন যে কোনো তথ্যের বিস্তারিত।